আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশনসের চূড়ান্ত পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি সাধারণ জ্ঞানের পার্ট 2 নিয়ে। ইতিমধ্যেই আমরা পার্ট 1-এ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয়। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেখান থেকে আপনি পরীক্ষায় হুবহু কমন পাবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, জাতিসংঘ ও বাংলাদেশ, এখান থেকে আপনার 1 মার্কের মতো প্রশ্ন আসবে। জাতিসংঘ ও বাংলাদেশ, যা অনেকেই জানে না, আমরা আপনাদেরকে বললাম, দেখবেন এখান থেকে আপনি 1 মার্কের মতো প্রশ্ন কমন পাবেন। তাহলে কোন কোন সেই তথ্য যেগুলো আপনার এখান থেকে মনে রাখতে হবে? যেমন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কত সালে লাভ করে বলুন তো? 1974 সালের 17 সেপ্টেম্বর। খুবই গুরুত্বপূর্ণ, আপনার তারিখ সহ আপনার মনে রাখতে হবে। 1974 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আচ্ছা, এটিকে আমরা মনে রাখবো কীভাবে? দেখুন তো, এই যে 74 আছে না, 74কে আপনি চুয়া মনে রাখতে পারেন। কিসের চুয়া লাগে? কথায় কথায় বলে না যে তার হৃদয়ে ভালোবাসার কি লাগলো? চুয়া লাগলো। চুয়া মানে কি? ছোঁয়া লাগলো। আর এই যে জাতিসংঘ আছে, এই জাতিসংঘে বাংলাদেশের প্রথম চুয়া লাগে কত সালে? 74 সালে। চুয়া থেকে 74-এর কথা আপনি মনে রাখতে পারেন। অর্থাৎ বাংলাদেশ 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। আর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বলুন তো? 136তম। খুবই গুরুত্বপূর্ণ, এই তথ্য আপনার এখান থেকে মনে রাখতে হবে। এরপরে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন বলুন তো? হুমায়ুন রশিদ চৌধুরী। এটি সাধারণত আসে না, তারপরেও আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের আপনার সভাপতি নিযুক্ত হন বাংলাদেশ থেকে কে? হুমায়ুন রশিদ চৌধুরী। মনে রাখবেন, এটি 41তম অধিবেশনে তিনি মূলত সভাপতি নিযুক্ত হয়েছিলেন। এখান থেকে আরও একটি তথ্য আপনার মনে রাখতে হবে যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য লাভ করে বাংলাদেশ কতবার বলুন তো? আমরা বলছিলাম নিরাপত্তা পরিষদ, রাইট? নিরাপত্তা পরিষদ। এখান থেকে কিন্তু আরও একটি প্রশ্ন আসে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে সদস্যগুলো আছে, এর মধ্যে বাংলাদেশের পক্ষে কারা স্বাধীনতা যুদ্ধের জন্য ভেটো প্রদান করে বলুন তো? কে? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কে বলুন তো? রাশিয়া। এখানে আমরা অনেকেই জানি যে ভেটো মানে যে আমি মানি না বা আমি সমর্থন করি না, রাইট? এখানে প্রশ্নটুকু কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে, আপনার একটু মনে রাখতে হবে যে প্রশ্নটুকু এরকম করে আমরা সাধারণত জানি যে বাংলাদেশের বিপক্ষে ভেটো প্রদান করে কে কে বলুন তো? চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, রাইট? কিন্তু এই প্রশ্নটুকু যদি একটু ঘুরে আসে যে বাংলাদেশের পক্ষে আপনার স্বাধীনতা যুদ্ধের জন্য কে ভেটো প্রদান করে বলুন তো? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কে? রাশিয়া। অর্থাৎ রাশিয়া বাংলাদেশের সাপোর্টে কাজ করেছে, মনে রাখবেন। আর পক্ষান্তরে আপনার বাংলাদেশের বিপক্ষে আপনার ভেটো প্রদান করেছিল দুটি রাষ্ট্র, একটি হচ্ছে চীন আর একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এই দুটি তথ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। আবার এরপরে আমরা এখান থেকে দেখাবো বাংলাদেশকে কে কখন স্বীকৃতি প্রদান করে, এটিও খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। আপনাদের মধ্যে অনেকে জানেন যে আমাদের প্রকাশিত একটি শর্ট সাজেশনস বই আছে। এছাড়াও আমাদের আলাদা করে আরও 3টি বই আছে। মাশকুরুল শর্ট সাজেশনস একটি, যার মধ্যে আপনার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন আসে, কোথা থেকে প্রশ্নগুলো করা হয়, এজন্য আমাদের একটি সংক্ষিপ্ত সাজেশনস আছে, যার মধ্যে আমরা চমৎকার করে দেখে দিয়েছি যে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে। আমরা প্রত্যেকটা মার্ক আমরা আইডেন্টিফাই করে দিয়েছি যে এখান থেকে 1 মার্ক আসে, এখান থেকে 2 মার্ক আসে, যা অনেকেই জানে না। আমরা এগুলোকে ডিপ অ্যানালাইসিস করে এই বইটুকু তৈরি করার চেষ্টা করেছি। দেখবেন আমাদের বই থেকে হুবহু পরীক্ষায় আপনি অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। কাজেই যারা আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দীর্ঘদিন যাবত উপভোগ করেন, দেখবেন আমরা অনেক ডিপ অ্যানালাইসিস করে আমরা আপনাদের সামনে তথ্যগুলো সরবরাহ করার চেষ্টা করে থাকি এবং আমরাই আপনাদেরকে বলে থাকি যে প্রশ্নগুলো সাধারণত কোথা থেকে হয়ে থাকে। কাজে যারা আমাদের বইগুলো সংগ্রহ করবেন বলে ভাবছেন, তারা সরাসরি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। 01795133404 এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনার মাত্র 20 টাকা কুরিয়ার সার্ভিস চার্জের মাধ্যমে আমাদের প্রকাশিত যে বইগুলো, অনেকে আবার মনে করতে পারেন যে বইয়ের দাম কি 20 টাকা? জি না, মাত্র কুরিয়ার সার্ভিস চার্জ 20 টাকা। আর
আপনার আমাদের প্রকাশিত যে বইগুলো আছে 20 টাকা কুরিয়ার সার্ভিস চার্জের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন। আর বইয়ের দাম কত সেটি আপনাদের মধ্যে অনেকেই জানেন, তারপরে আমরা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে শুনে নিতে পারেন। তাছাড়া আপনারা সরাসরি আমার সাথে বই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে 1795130404। আমরা অনেক চমৎকার করে সাজানোর চেষ্টা করেছি যে দেখুন কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে, এরপরে তথ্যগুলোকে মনে রাখার টেকনিক আমরা দিয়েছি যারা তথ্যগুলোকে মনে রাখতে পারেন না। এছাড়া প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন দেখবেন এদের মধ্যে অনেকেই বিবাহিত, যারা বলতে পারেন না, যারা প্রস্তুতি নিতে পারেন না ভালোভাবে, তাদের জন্য আমাদের এই বইগুলো কিন্তু অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা আছে। আপনারা সংগ্রহ করবেন আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে। যাই হোক, আমরা সরাসরি আবারও আলোচনায় ফিরে আসি। তাহলে জাতিসংঘ থেকে আরও একটি প্রশ্ন মনে রাখবেন যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার বাংলাদেশ সদস্য লাভ করে কয়বার বলুন তো? আমরা বলছিলাম এই প্রশ্নটুকু এইভাবেও আসতে পারে যে নিরাপত্তা পরিষদের, মনে রাখবেন নিরাপত্তা পরিষদের সদস্য কতজন? 5 জন জাতিসংঘের, রাইট। আর এই নিরাপত্তা পরিষদের অস্থায়ী যে সদস্য আছে, মনে রাখবেন অস্থায়ী সদস্যের কথা আমরা বলছিলাম, এখানে বাংলাদেশ কিন্তু 2 বার নিযুক্ত হয়। একবার কত সালে বলুন তো? 1979 সাল থেকে 1980 সাল পর্যন্ত একবার বাংলাদেশ লাভ করে। আবার আপনার এখানে 2000 থেকে 2001 সালে একবার লাভ করে, মনে রাখবেন। তাহলে স্বাধীনতার পরে 1979 থেকে 80, আবার 2000 সাল, দেখুন রাউন্ড ফিগারে দেওয়া আছে, এই সাল থেকে আবার 1 সাল পর্যন্ত অস্থায়ী সদস্য পদ লাভ করে থাকে কি? বাংলাদেশ, মনে রাখবেন। আবার এখান থেকে আরও একটি প্রশ্ন আপনার আসবে, সেটি আমরা বলছি আপনাদেরকে যে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা কমিশনে কাজ করে আসছে কত সাল থেকে বলুন তো? এই প্রশ্নটুকু আপনারা লিখে নেবেন। শান্তি রক্ষা কমিশন, শান্তি রক্ষা কমিশনে কত সাল থেকে কাজ করে আসছে বলুন তো? 1988 সাল থেকে, মনে রাখবেন। তাহলে এটিকে আমরা মনে রাখবো কীভাবে? যে 88 সালের বন্যার কথা সবাই জানে, রাইট। 88 সালে প্রলয়ঙ্কারী একটা ভয়াবহ বন্যা হয়েছিল আমাদের এই বাংলাদেশে। এই যে 88 সালে যখন বন্যা হয়েছিল, তখন বন্যায় কবলিত লোকদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কারা এসেছিল? জাতিসংঘের লোকেরা এসেছিল। এই যে জাতিসংঘ থেকে আপনার এখান থেকে মনে রাখতে পারেন, যেহেতু 88 সালে বন্যা হয়েছিল, বন্যায় কবলিত লোকদেরকে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন, এই জন্য কারা আসবে? অবশ্যই জাতিসংঘ আসবে, রাইট। তার মানে বাংলাদেশ জাতিসংঘে 1988 সাল থেকে আপনার কি করছে? আপনার শান্তি মিশনে কাজ করে আসছে। আবার এখান থেকে আমরা আরও কিছু প্রশ্নের কথা বলেছিলাম, মনে রাখবেন যে কে কবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে? কে কবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে? এখান থেকেও প্রশ্ন আসে, মনে রাখবেন। তাহলে সর্বপ্রথমে দেখা যাক আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এখান থেকে যে দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে সবগুলো জানার প্রয়োজন নেই, আমরা যেগুলো দেখাবো সেগুলোই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্র কবে বলুন তো? মার্কিন যুক্তরাষ্ট্র, এটাকে আমরা কি বলি? আমেরিকা বলি না? তাহলে এতে কি বলুন তো? এতে আমেরিকা, মনে রাখবেন। আবার এতে এপ্রিল, রাইট। আবার আপনার আমরা এখানে বলেছিলাম কি স্বাধীনতার পরে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো, তাহলে এর পরের বছরই মনে রাখবেন কারা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বলুন তো? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তাহলে এতে আমেরিকা, এতে এপ্রিল, রাইট। এখান থেকে আমরা মনে রাখার চেষ্টা করব। আবার মনে রাখবেন যদি তারিখের কথা বলে তাহলে কত বলুন তো? 4 এপ্রিল। এপ্রিল কয় নম্বর মাস? 4 নম্বর মাস। দেখুন মজার করে আমরা টেকনিকের মাধ্যমে দেখে দিয়েছি, আপনি একবার পড়বেন, পরে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিতে পারবেন, আর আপনার আজীবন পড়তে হবে না ইনশাআল্লাহ। এখান থেকে আরও একটি প্রশ্ন আপনার এখান থেকে মনে রাখতে হবে যে চীন বাংলাদেশকে কবে স্বীকৃতি প্রদান করে বলুন তো? সেক্ষেত্রে উত্তর হবে 31 আগস্ট। 31 আগস্ট কত সালে বলুন তো? 1975 সালে কিন্তু বাংলাদেশকে চীন স্বীকৃতি প্রদান করে। তাহলে এই যে 15 আগস্ট কি হয়েছিল? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি করা হয়েছিল? সপরিবারে হত্যা করা হয়েছিল, রাইট। এই যে দেখুন এখানে আগস্ট মাসের কথা জাস্ট এখান থেকে মনে রাখতে পারেন। আর 75 দেখুন এখান থেকেও আমরা মনে রাখতে পারি যে চীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 1975 সালে, রাইট।
আশা করছি বিষয়টি ধরতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমাদের পাকিস্তানের কাছ থেকে যে বাংলাদেশ আপনার স্বাধীন হলো, এই পাকিস্তান আবার কবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বলুন তো? সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 22শে ফেব্রুয়ারি, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন 22শে ফেব্রুয়ারি 1974 সালে। তাহলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 74 সালে, আবার এই 74 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, মনে রাখবেন। তবে এখান থেকে যে তারিখ আছে, এই তারিখটুকু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, পাকি, আমরা কথায় কথায় পাকিস্তানকে স্ল্যাং ভাবে উপস্থাপন করি না, বলে কি বলুন তো? পাকি। পাখিকে আপনি এরকম করে, যদিও পাখি অঙ্কন করা জায়েজ নাই, আমরা জাস্ট একটা পাখি অঙ্কন করলাম, কেমন জাস্ট বোঝার স্বার্থে। এই যে পাখি, দেখুন তো, পাখির এরকম করে দুইটা পা থাকে না, এরকম করে পা থাকে, রাইট? এই যে 22 থেকে আমরা জাস্ট মনে রাখবো যে 22শে ফেব্রুয়ারি। দেখুন, আবার 2 নম্বর মাসের নাম কি? ফেব্রুয়ারি। তার মানে 22শে ফেব্রুয়ারি আপনার পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। আবার পাকি লিখতে কয়টি বর্ণের প্রয়োজন হচ্ছে? 2টি বর্ণের। তার মানে মনে রাখবেন 22শে ফেব্রুয়ারি 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। আপনি যদি এরকম করে পড়েন তাহলে আপনার আজীবন মনে থাকবে, মনে রাখবেন। আমাদের যারা এগুলো লিখবেন না, তারা সরাসরি, আমরা আরও একবার বলছি, আমার সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন, 01795133404। এই নাম্বারটি সবার মুখস্থ রাখা প্রয়োজন। আমরা দেখবেন যে অনেক জটিল জটিল বিষয়কে আমরা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, এবং এই তথ্য আপনার আর কোনোদিন ভুল হবে না। যারা ভাবছেন যে এই তথ্যগুলো লিখে নিব না, তারা সরাসরি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে বইটুকু সংগ্রহ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এখান থেকে কিন্তু 1 মার্কের মতো প্রশ্ন আসবে। আচ্ছা, যা হোক, এরপরে আমরা বলছিলাম যে আফ্রিকার কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বলুন তো? সর্বপ্রথমে সেনেগাল। সেনেগাল কত সালে প্রদান করে এটি আপনার জানার দরকার নেই, যে আফ্রিকান কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে সেনেগাল। আবার এখান থেকে আরও একটি তথ্য আসতে পারে যে সমাজতান্ত্রিক প্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বলুন তো? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে পূর্ব জার্মানি। আমরা অনেকেই জানি সমাজতান্ত্রিক দেশ হিসেবে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। আবার যদি এখানে আরও একটি প্রশ্ন বলে যে উত্তর আমেরিকার কোন দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে বলুন তো? উত্তর আমেরিকার, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি? বার্বাডোস, রাইট? বার্বাডোস, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। সেনেগালের রাজধানী কিন্তু পরীক্ষা আবার কখনো কখনো আসে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে ডাকার। আমরা জানি সেনেগালের রাজধানী কিন্তু ডাকার। আচ্ছা, যা হোক, এখান থেকে আরও একটি প্রশ্ন আপনার আসতে পারে যে প্রথম আমেরিকান দেশ কোনটি? একটি কিন্তু গেল উত্তর আমেরিকান দেশ, মনে রাখবেন। আর যদি বলে শুধু আমেরিকান দেশ, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু কানাডা। কানাডা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, মনে রাখবেন। আর যদি বলে প্রথম ওশেনিয়ার কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি? ফিজি। ফিজির রাজধানীর নাম কি বলুন তো? সোভা। আমরা অনেকেই জানি। তাহলে বাংলাদেশকে কে কখন স্বীকৃতি প্রদান করলো, এখান থেকে আপনার 1 মার্কের মতো প্রশ্ন ইনশাল্লাহ আসবে, এবং সাথে সাথে জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে প্রশ্ন এখানে আসবে। এরপর আমরা আলোচনা করব আন্তর্জাতিক দিবস নিয়ে। মনে রাখবেন, আন্তর্জাতিক মানের যে দিবসগুলো আছে, এই দিবসগুলো থেকে 1 মার্কের মতো প্রশ্ন আসে, যা অনেকেই জানে না, মনে রাখবেন। তাহলে সেই দিবসগুলো কি কি, যেগুলো থেকে আপনার প্রশ্ন আসতে পারে। এখানে মনে রাখবেন আন্তর্জাতিক দিবস বা জাতীয় দিবস, এখান থেকে শিরোনামটুকু এরকম হতে পারে, আন্তর্জাতিক ও জাতীয় দিবস থেকে 1 মার্কের মতো প্রশ্ন। তাহলে আপনার প্রথমে কোন দিবসটার কথা আসে বলুন তো? সেটি হচ্ছে 6 দফা দিবস। খুবই গুরুত্বপূর্ণ, 6 দফা দিবস। আপনারা একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন। সেটি হচ্ছে 7ই জুন, 6 দফা দিবস। 6 দফা, দেখুন তো, এখানে 6 দফা আসে না, এই 6 দফার সাথে জাস্ট 1 যোগ করলে কি হয়? 7 হয়ে যায়। জাস্ট এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করব, 7, অ্যাটলিস্ট 7 তো মনে থাকবে। 6 দফা দিবস কত তারিখে? 7ই জুন। খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনার এখান থেকে আরও একটি তথ্য মনে রাখতে হবে, সেটি হচ্ছে জাতীয় কৃষি দিবস। আমরা বারবার বলছি যে তথ্যগুলো আমরা দিব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি নোট করে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা নোট করে নেবেন না, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। আমরা আগেই বলে দিয়েছি, আমাদের বইগুলো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া আছে, একেবারে মার্ক বাই মার্ক। আমাদের 4টি বই আছে, একটি শর্ট সাজেশনস, যার মধ্যে সবগুলোই পাবেন। এছাড়া একটি বাংলাদেশ বিষয় বলে, একটি আন্তর্জাতিক বিষয় বলে, একটি ইংলিশ লিটারেচার। আমাদের এই 4টি বই আছে,
এই বইগুলো অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন। যে কোনো চাকরি পরীক্ষায় দেখবেন হুবহু পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আপনার এখান থেকে আরও একটি প্রশ্ন আপনার দেখে নিতে হবে, সেটি হচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক দিবস কত তারিখে বলুন তো। আমরা একটু লিখতে একটু হয়তো বাঁকা হতে পারে, আমি একটু অন্যভাবে লিখছি। তো পাঠ্যপুস্তক দিবস জাস্ট আপনারা একটু ধরে নেওয়ার চেষ্টা করবেন। পাঠ্যপুস্তক দিবস আমি অনেক উঁচু থেকে লিখছি। পাঠ্যপুস্তক দিবস কত তারিখে বলুন তো, 1 জানুয়ারি। এটিকে আমরা মনে রাখবো কীভাবে বলুন তো। আমরা যখন ছোটোবেলা ছিলাম দেখবেন যে ক্লাস 6, 7, 8, 9, 10-এ যখন পড়তাম, তখন বছরের শুরুতে এই যে জানুয়ারি মাসের একেবারে প্রথম দিন আপনার হেডমাস্টার আপনার হাতে কি তুলে দিত, পাঠ্যপুস্তক তুলে দিত, রাইট। এই যে জানুয়ারি মাস বছরের শুরু না, তাহলে বছরের শুরুর দিনই তো আপনার পাঠ্যপুস্তক শিক্ষকেরা স্টুডেন্টদের হাতে উঠায় দেয়। তার মানে পাঠ্যপুস্তক দিবস কত তারিখে, 1 জানুয়ারিতে। খুবই গুরুত্বপূর্ণ একটি দিবস, মনে রাখবেন। এরপরে আপনার এখান থেকে জাতীয় ভোটার দিবস কত তারিখে, এটিও গুরুত্বপূর্ণ, আমরা একটু আলোচনা করব। ভোটার দিবস কত তারিখে বলুন তো, 2রা মার্চ, রাইট। এটিকে আমরা মনে রাখবো কিভাবে, এই যে ভোট, আপনি যখন ভোট দেন, ভোট দেওয়ার সময় কয়টি পক্ষ থাকে বলুন তো, 2টি পক্ষ থাকে না, বিপক্ষ দল এবং পক্ষ দল। কেউ যদি আওয়ামী লীগ করে, এর বিপক্ষ দল হিসেবে কি থাকে, বিএনপি থাকে, এরকম করে। অনেক সময় বলে না যে একজন মানুষ কেউ আওয়ামী লীগকে সাপোর্ট করে, কেউ বিএনপিকে সাপোর্ট করে, রাইট। পক্ষ বা বিপক্ষ জাস্ট মনে রাখবো আমরা এইভাবে। যদিও যখন ভোটের ব্যালট থাকে তখন অনেকগুলো দল থাকতে পারে, আমরা ধরলাম পক্ষ এবং বিপক্ষ। তার মানে আপনার ভোটার দিবস কত তারিখে, 2রা মার্চ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনার এখান থেকে আরও একটি প্রশ্ন মনে রাখতে হবে, সেটি হচ্ছে জেল হত্যা দিবস কত তারিখে বলুন তো, জেল হত্যা দিবস আপনার 3রা নভেম্বর, এটিও মনে রাখবেন, জেল হত্যা দিবস। এরপরে আপনার এখান থেকে আরও একটি তথ্য মনে রাখতে হবে যে বিশ্ব নারী দিবস কত তারিখে, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আসার সমূহ সম্ভাবনা আছে। বিশ্ব নারী দিবস কত তারিখে বলুন তো, 8ই মার্চ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটিকে মনে রাখবো কীভাবে দেখুন তো, 8ই মার্চ, এই যে বিশ্ব নারী দিবস, রাইট। এই যে নারী আছে না, এই তো মা থেকে আমরা মনে রাখতে পারি, মায়েরা কিসের জাতি, নারী জাতিরা আমরা অনেক সময় বলে থাকি নারী জাতি মায়ের জাতি বলে আমরা অভিহিত করে থাকি না, এই যে মায়ের জাতি। তাহলে মা থেকে মার্চের কথা আমরা মনে রাখতে পারি। তারপরে মা কি করে থাকে, কষ্টের পর কষ্ট করে 8 থেকে 9 মাস কি করে, গর্ভধারণ করে থাকে, 9 মাস গর্ভধারণ করে থাকে, রাইট। এই যে এখান থেকে জাস্ট 8 কথাটুকু আমরা মনে রাখার চেষ্টা করব। ধরুন 8 মাসে একজন নারী কি করে গর্ভধারণ করে থাকে, 9 মাস না বলে আমরা কি বলবো, আপনার 8 মাস, রাইট। জাস্ট এখান থেকে 8 মার্চের কথা মনে রাখবো। এটি হচ্ছে বিশ্ব নারী দিবস, কেমন। এরপর আপনার এখান থেকে আরও একটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে রেড ক্রস দিবস কত তারিখে বলুন তো। রেড ক্রস দিবস কিন্তু আপনার কত তারিখে আমরা জানি, 8ই মে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন রেড ক্রস দিবস। আচ্ছা, এটিকে আমরা মনে রাখবো কীভাবে, দেখুন যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে দেখবেন বিশেষ করে মেয়েদের যে হল থাকে না, এই যে মেয়েদের হলের যে গেট থাকে, এই গেটের সামনে কী রকম চিহ্ন থাকে, এই যে এরকম ক্রস চিহ্ন থাকে, তার মানে এখানে পুরুষদের প্রবেশ কি নিষেধ, দরজা এরকম করে ক্রস চিহ্ন থাকে না অনেক সময়। আচ্ছা, এই ক্রসকে যখন আমরা একটু এইরকম করে দিলাম তখন এটি কি হয়ে গেল, তখন এটা 8 হয়ে গেল। এই যে মে থেকে কি, মেয়ের কথা আমরা মনে রাখতে পারি, 8 মে, তার মানে কি 8ই মে আপনার রেড ক্রস দিবস। রেড ক্রস মানে কি, লাল ক্রস চিহ্ন থাকে না এরকম করে, লাল ক্রস, এখানে মেয়েদের হল আছে, এখানে ছেলেদের প্রবেশ নিষিদ্ধ বা ক্রস দিলাম। জাস্ট একটু মনে রাখার স্বার্থে আমরা এভাবে ভাববো। দেখবেন একবার পড়ার পরে আর কোনো দিন এই দিবসগুলো আপনার অ্যাটলিস্ট আর পড়তে হবে না। অনেকে বলে স্যার এগুলো বারবার পড়বো, রিভাইজ দেব। আচ্ছা, কতদিন আপনি রিভাইজ দেবেন বলুন তো। আপনার পড়াশোনার মধ্যে যদি আপনি চেঞ্জ না নিয়ে আসেন তাহলে আপনি সফল হতে পারবেন না। আপনি রাতের পর রাত পরিশ্রম করবেন, দিনের পরে দিন পরিশ্রম করবেন, তারপরেও আপনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন না। কাজে আমি বারবার বলছি, আমাদের প্রকাশিত যে বইগুলো আছে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারটা সবার মুখস্থ থাকা চাই, 01795133404। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের বইগুলো সংগ্রহ করবেন। দেখবেন অনেক সহজে আপনার প্রস্তুতিটা খুব স্বল্প সময়ের মধ্যে আপনি ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আরও একটি তথ্য আমরা এখান থেকে বলবো, সেটি হচ্ছে জাতীয় বীমা দিবস। কি বলুন তো, জাতীয় বীমা দিবস, এটি হচ্ছে 1 মার্চ,
পহেলা মার্চ, এটি আপনার মনে রাখতে হবে। বিমা, কেমন, বিমা দিবস। দেখবেন ক্ষুদ্র ঋণ প্রকল্প অনেক সময় গ্রহণ করে থাকে, এই যে বিমা দিবস পহেলা মার্চ, এখান থেকে আমরা একটু মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, যা হোক, এরপরে আরো কিছু দিবসের কথা আমরা বলবো, যেমন বিশ্ব আদিবাসী দিবস, খুবই গুরুত্বপূর্ণ। কোথায় লিখবো, এখানে লিখলাম, কেমন, বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসী দিবস কত তারিখে বলুন তো? 9 অগাস্ট, 9 অগাস্ট, এটি মনে রাখবেন। তাহলে আদিবাসী দিবস কত তারিখে বলুন তো? 9 আগস্ট। এটিকে আমরা মনে রাখবো কিভাবে দেখুন তো, খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখা খুবই সহজ। আতে কি? আগস্ট, কেমন, আতে আগস্ট, আবার আতে কি? আদিবাসী। তাহলে আতে আদিবাসী, আতে আগস্ট, তার মানে আগস্ট মাসের কত তো অ্যাটলিস্ট মনে থাকবে। আর 9 অগস্ট বিশ্ব আদিবাসী দিবস, মনে রাখবেন। আচ্ছা, এরপরে আপনার এখান থেকে আরো একটি তথ্য মনে রাখতে হবে, বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা দিবস কত তারিখে বলুন তো? জনসংখ্যা দিবস, আমরা বারবার বলছি যে দিবসগুলোর কথা বলছি, এখান থেকে 1 মার্কের মতো প্রশ্ন আসবে। জনসংখ্যা দিবস আপনার কত তারিখে? 11 জুলাই, মনে রাখবেন। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস। আচ্ছা, এটিকে আমরা মনে রাখবো কিভাবে দেখুন তো, আমাদের বাংলাদেশের মহান সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে বলুন তো? গণতন্ত্রের কথা বলা আছে, রাইট, গণতন্ত্রের কথা বলা আছে 11 নম্বর অনুচ্ছেদে। গণ মানে কি? গণ মানে জনসংখ্যা। জাস্ট এখান থেকে মনে রাখতে পারি 11-র কথা, তার মানে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। একবার পরেই শেষ, আমরা আর এটি আর কোনোদিন পড়ব না। মনে রাখবেন যে 11 জুলাই বিশ্ব গণতন্ত্র দিবস। তাহলে বিশ্ব গণতন্ত্র দিবস আপনার 11 জুলাই। এরপর আপনার এখান থেকে বিশ্ব এইডস দিবসটুকু আপনার মনে রাখতে হবে, বিশ্ব এইডস দিবস। আচ্ছা, এইডস দিবসকে আমরা মনে রাখবো কি হবে? 1 ডিসেম্বর, আমরা জানি বিশ্ব এইডস দিবস, কেমন। এই যে এইডস দিবস, ইংরেজি প্রথম বর্ণ কি? এ, তার মানে এতে এইডস, আবার এতে কি বলুন তো? এই যে 1, এতে 1, আবার ডিতে কি? ডিসেম্বর। দেখুন এইডস যখন আমরা উচ্চারণ করছি তখন ড এর মতো উচ্চারণ আসছে কিনা? এইডস, এইডস, তার মানে ডিসেম্বর, অর্থাৎ 1 ডিসেম্বর আপনার বিশ্ব এইডস দিবস। আমরা জাস্ট মনে রাখবো এরকম করে, আর কোনো দিন পড়বো না, মনে রাখবেন। আচ্ছা, এখান থেকে আরো একটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে বিশ্ব বাঘ দিবস। কি বলুন তো? বিশ্ব বাঘ দিবস। বিশ্ব বাঘ দিবস কত তারিখে? 29 জুলাই। আচ্ছা, এটিকে আমরা কিভাবে মনে রাখবো দেখুন তো, বাংলাদেশ ক্রিকেট দলের লোগো কি? বাঘ, রাইট। আবার জুলাই মাসে কি হয়ে থাকে? সাধারণত জুলাই মাসে টেস্ট খেলা বেশি হয়ে থাকে, প্রখর গরমের মধ্যে। প্রখর গরমের মধ্যে কি করে থাকে? টেস্ট খেলা হয়ে থাকে। আর এই টেস্ট খেলা কি করে দেখুন তো, ক্রিকেটার মুশফিকুর রহিম, যার বয়স কত? ধরুন 29 বছর বয়স, 29 বছর বয়স মুশফিকুর রহিম কেমন লড়াই করে? বাঘের মতো লড়াই করে। দেখবেন সব ক্রিকেটার আউট হয়ে গেছে টেস্টে, মুশফিকুর রহিম ওই যে ঠুকঠুক করে খেলতে খেলতে কি করে? একবারে বড় ধরনের ইনিংস খেলে থাকে। তাহলে সবাই আউট হলে মুশফিকুর রহিম, এই জুলাই মাসে যে টেস্ট খেলা হয় প্রচণ্ড গরমের মধ্যে, প্রচণ্ড তাপদাহে, এই 29 বছর বয়সী মুশফিকুর রহিম কেমন লড়াই করে? বাঘের মতো লড়াই করে থাকে। তাহলে এখান থেকে মনে রাখবো বিশ্ব বাঘ দিবস কত তারিখে? 29 জুলাই, মনে রাখবেন। এরপরে আরো একটি প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটি হচ্ছে বিশ্ব প্রাণী দিবস কত তারিখে বলুন তো? বিশ্ব প্রাণী দিবস, বিশ্ব প্রাণী দিবস কত তারিখে? 4 অক্টোবর। তাহলে এটিকে আমরা মনে রাখবো কি হবে? আমরা জানি পৃথিবীতে অধিকাংশ প্রাণীর কয়টি করে পা আছে? 4টি করে পা আছে, রাইট, 4টি করে পা আছে। জাস্ট একটু এখান থেকে মনে রাখবো যে বিশ্ব প্রাণী দিবস কত তারিখে? 4 অক্টোবর। আবার অক্টো থেকে অক্টোপাসের কথা আমরা মনে রাখতে পারি, রাইট। অক্টোপাস এটি কি? এটি এক ধরনের প্রাণী, আমরা সবাই জানি। তাহলে অক্টোপাস থেকে অক্টোর কথা আমরা মনে রাখতে পারি, অর্থাৎ অক্টোবরে আপনার বিশ্ব প্রাণী দিবস আছে। আবার অধিকাংশ প্রাণীর কতগুলো করে পা আছে? 4টি করে পা আছে, তার মানে 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস, মনে রাখবেন। এখান থেকে আরো একটি প্রশ্ন আসতে পারে যে বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে বলুন তো? বিশ্ব মানবাধিকার দিবস, খুবই গুরুত্বপূর্ণ, এটি আসতে পারে। বিশ্ব মানবাধিকার দিবস আমরা জানি যে 10 ডিসেম্বর, রাইট। আচ্ছা, এটিকে আমরা মনে রাখবো কিভাবে? বিশ্ব মানব, দেখুন তো কি আছে? বিশ্ব মানব, কথায় কথায় বলে না যে মানব মনে কি আছে? হিংসা আছে। যদি মানুষের মধ্যে হিংসা থাকে তাহলে কি তাকে 10-এর মধ্যে 10 দেওয়া যাবে? না।
বিশ্ব মানবত্ব হবেন তিনি, যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মধ্যে কি ছিল না, হিংসা ছিল না। এই জন্য তাকে আমরা কি দিব, 10-এর মধ্যে 10 মার্কই দিব, রাইট। এই যে 10 থেকে 10 ডিসেম্বরের কথা আপনি মনে রাখতে পারেন। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে? 10 ডিসেম্বরে। জাস্ট আমরা একটু মনে রাখবো এরকম করে। দেখুন অনেকগুলো দিবস কিন্তু আমরা আলোচনা করলাম এবং এই দিবসগুলো সাধারণত পরীক্ষার মধ্যে এসে থাকে। এছাড়া আরও কিছু দিবস আছে যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন বিশ্ব ধরিত্রী দিবস, এটিও আসতে পারে, ধরিত্রী দিবস। আচ্ছা, ধরিত্রী দিবসকে আমরা কত তারিখ জানি বলুন তো? 22 এপ্রিল, রাইট। 22 এপ্রিল কি বিশ্ব ধরিত্রী দিবস। আচ্ছা, ধরি, মনে করুন দুইটি হাত আছে, কেমন? এই যে আমার এই দুইটা হাত, ধরুন আপনি একজন মেয়ের হাত ধরবেন অ্যাজ ফর এক্সাম্পল, অথবা আপনার ওয়াইফের হাত ধরবেন। তার কয়টি হাত রয়েছে? দুইটি হাত। তাহলে ধরাধরি, আপনি যদি তার হাত ধরেন এবং আপনি আপনার হাত যদি সে ধরে, তার মানে কি ধরাধরি, দুই হাত তার এবং দুই হাত আপনার, রাইট। তার মানে ধরাধরি থেকে এই যে ধরি এর কথা মনে রাখতে পারেন যে ধরিত্রী দিবস। আবার 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়। তার মানে 4 নম্বর মাসের নাম কি? এপ্রিল। অর্থাৎ 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। আপনার 2 হাত যোগ আপনার স্ত্রীর 2 হাত, তাহলে কয় হাত হলো? 4 হাত হলো। এই যে 4 এপ্রিল হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। আশা করছি পরিষ্কার হয়েছে। আরও কিছু দিবস আছে, যেমন জলাভূমি দিবস কত তারিখে বলুন তো? এই যেভাবে আমি বলছি এগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে হুবহু টেকনিকের মাধ্যমে আমরা ঠিক এভাবে আলোচনা করেছি, কাজেই চিন্তা করার কোনো কারণে বই সংগ্রহ করেন ইনশাল্লাহ আমাদের। আচ্ছা, জলাভূমি দিবস কত তারিখে বলুন তো? 22 ফেব্রুয়ারি। আমরা অনেকেই জানি 22 ফেব্রুয়ারি জলাভূমি দিবস। এটিকে মনে রাখবো কীভাবে? এই যে জল থেকে মনে রাখতে পারি। দেখুন ঢাকার ভিতরে পানির যে সংকট, দেখবেন যে এখনও কিছু কিছু হোটেল আছে যে হোটেলে আপনার 2 টাকা গ্লাস পানি কিনতে পাওয়া যায় বা 2 টাকা দিয়ে পানি ক্রয় করে খেতে হয়, রাইট। এই যে 2 থেকে আমরা জাস্ট একটু মনে রাখবো যে 22 ফেব্রুয়ারি। আবার 2 নম্বর মাসের নাম কি? ফেব্রুয়ারি। তাহলে 22 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। আচ্ছা, আবার এখান থেকে আরও একটি প্রশ্ন আসতে পারে যে বিশ্ব আবহাওয়া দিবস কত তারিখে বলুন তো? আবহাওয়া দিবস। আবহাওয়া দিবস আমরা জানি কত তারিখে? 23 মার্চ। মনে রাখবেন বিশ্ব আবহাওয়া দিবস। 23 মার্চ কি? বিশ্ব আবহাওয়া দিবস। আচ্ছা, এটিকে আমরা মনে রাখবো কীভাবে? দেখুন ইউনিভার্সিটিতে যখন একটা ছেলে মেয়ে যখন 23 বছর বয়সে পদার্পণ করে, তখন তার গায়ে কিসের হাওয়া লাগে? প্রেমের হাওয়া লাগে। মানুষে বলে না যে প্রেমের হাওয়া লেগে গেছে। কত বছর বয়সে? 23 বছর বয়সে। অনেকে অবশ্য বলতে পারে যে স্যার কি 18, 19, 20 বছরের ছেলে মেয়েদের গায়ে কি লাগে না? হ্যাঁ লাগে। জাস্ট যখন 23 বছর হয় তখন তার প্রেমের গাঢ়ত্ব আরও বেশি হয়। তখন দেখবেন যে সেই সম্পর্ক হয়ে গেছে একবার, সেখান থেকে আর ফিরে আসতে পারে না। মনে রাখবেন এই সম্পর্ক কিন্তু আপনার করা যাবে না এবং এটি চরম গুনাহের কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু ক্ষমা নাও করতে পারে, মনে রাখবেন। আচ্ছা, যাই হোক, আমরা পড়াশোনার দিকে ফিরে আসি। এরপরে বিশ্ব বন দিবস কি বলুন তো? বিশ্ব বন দিবসের কথা আমরা বলছিলাম 21 মার্চ। 21 মার্চ। অনেকে আসলে ভুল বোঝে না। অনেকে মনে করে যে একটা ছেলে একটা মেয়ে যখন পরিচয় হয় একে অপরের সাথে, তাদেরকে বিবাহ করলে মনে হয় তাদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখের। আসলে তা না। বিবাহ মানে কি বলুন তো? বিবাহ মানে একটি পরিচিত মানুষের সাথে একটি অপরিচিত মানুষের মনের মিল বন্ধন, এটির নামই কিন্তু বিবাহ। অর্থাৎ যাকে আপনি কোনোদিন চেনেননি, যাকে আপনি কোনোদিন দেখেননি, তার সাথে যখন বিবাহ হবে তখন দেখবেন যে আপনার ভিতরে একটি কিউরিসিটি জাগছে। সে আপনাকে জান প্রাণ দিয়ে ভালোবাসছে, আপনিও তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসছেন এবং এর মধ্যে আল্লাহ তাআলার একটি কি বিশেষ রহমত আপনার চলে আসে, দেখবেন। আচ্ছা, যাই হোক, আসলে অনেকেই আবার এটিকে নেগেটিভলি নেওয়ার চেষ্টা করবেন। আমরা জাস্ট আপনার ভালো চাই, আপনার মঙ্গল চাই, আপনারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেন, এটি আমাদের আসলে মূল লক্ষ্য। যাই হোক, তাহলে বিশ্ব বন দিবস কত তারিখে বলুন তো? 21 মার্চ আমরা বললাম বিশ্ব বন দিবস। আচ্ছা, বনকে আপনারা বনের কথা ভাবতে পারেন, বন, রাইট। ধরুন আপনার পরিবারে কয়জন? 2 জন ভাই আর 1 জন কি বোন, রাইট। এই যে 2 জন ভাই আর 1 জন বোন মানে কি? তার মানে 3 জন পরিবারের সদস্য। আর 3 নম্বর মাসের নাম কি? মার্চ। তার মানে 21 মার্চ বিশ্ব বন দিবস। জাস্ট একটু আমরা এরকম করে ভাবতেই পারি, কেমন? আর বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? 5ই জুন। এটি আমরা সবাই জানি, এটি কিন্তু কোনো দিন ভুল করা যাবে না যে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? আপনার 5ই জুন। আচ্ছা, যাই হোক, তাহলে যে সমস্ত দিবসগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এছাড়া আপনার বিশ্ব সাক্ষরতা দিবস,
সাক্ষরতা দিবস আপনার কত তারিখে বলুন তো? এটিও পরীক্ষার জন্য আসতে পারে। আপনারা দেখে নেবেন যে কত সেপ্টেম্বর বলুন তো, 15 না 17 সেপ্টেম্বর। আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন, দেখি আপনাদের পড়াশোনা কতটুকু হলো। বিশ্ব সাক্ষরতা দিবস কত তারিখে? কেমন? আমরা জানি, আমরা আপনাদেরকে বললাম না আপনারা পড়ার কতটুকু হয়েছে আপনার পড়াশোনা, আমরা জাস্ট আপনার কাছ থেকে জানতে চাই। আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখান থেকে আরও একটি প্রশ্ন আসতে পারে সর্বশেষ আপনার এই দিবস থেকে, সেটি হচ্ছে আপনার সেই প্রশ্নটুকু আমরা কি বলবো বলুন তো? বিশ্ব অভিবাসী দিবস। আমরা কি বলছিলাম? বিশ্ব অভিবাসী দিবস কত তারিখে বলুন তো? 18 ডিসেম্বর, মনে রাখবেন। আমরা বলছিলাম কি? অভিবাসী দিবস। আমরা কোথায় লিখবো? এখানে লিখলাম। কেমন? অভিবাসী দিবস। অভিবাসী দিবস কত তারিখে? 18 ডিসেম্বর, মনে রাখবেন। 18 ডিসেম্বর বিশ্ব অভিবাসী দিবস। তাহলে আমরা দিবস থেকে দেখলাম, এই কয়েকটা যে দিবসগুলো দেখালাম, এখান থেকে আপনি 1 মার্কের মতো প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। যারা ভাবছেন যে এতগুলো দিবস পড়বো না, তাদের জন্য কিছু দিবস বলছি। বিশেষ করে আদিবাসী দিবস, বিশ্ব মানবাধিকার দিবস, বিশ্ব এইডস দিবস, এরপরে আপনার হচ্ছে বিশ্ব প্রাণী দিবস, বিশ্ব জলাভূমি দিবস, বিশ্ব আবহাওয়া দিবস, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবেন। সাথে সাথে আপনার 6 দফা দিবস কত তারিখে? 7ই জুন, এটিও আপনার এখান থেকে মনে রাখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখব ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কি ধরনের প্রশ্ন আসে। মনে রাখবেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে 1 মার্কের মতো প্রশ্ন আসবে। তাহলে আসুন ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক। আচ্ছা, আমরা বলছিলাম ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আপনি তাহলে কি কি তথ্য মনে রাখবেন। বর্তমানে দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি বলুন তো? 50টি। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। বর্তমানে কিন্তু 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা, আগে ছিল 48টি। খুবই গুরুত্বপূর্ণ। যদি বলে সরকারি তথ্য অনুযায়ী কয়টি, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 50টি, মনে রাখবেন। এখান থেকে আরো একটি তথ্য মনে রাখতে হবে, সেটি হলো বাংলাদেশের সবচাইতে বৃহত্তম উপজাতি কোনটি বলুন তো? চাকমা। আমরা জানি সবচাইতে বেশি পরিমাণে কারা রয়েছে? চাকমা রয়েছে, মনে রাখবেন। আর যদি বলে দ্বিতীয় বৃহত্তম উপজাতি কারা বলুন তো, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি? মারমা, দ্বিতীয় বৃহত্তম উপজাতি। আর যদি বলে তৃতীয় কারা বলুন তো, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে সাঁওতাল, মনে রাখবেন। আর যদি বলে সবচাইতে কম কারা, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে চক বা খুমি, যাদেরকে বলা হয়ে থাকে। সবচাইতে কম পরিমাণে তাদের সংখ্যা রয়েছে, মনে রাখবেন। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে সবচাইতে বেশি যে ধরনের প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে কে কোথায় বসবাস করে থাকে এবং তাদের উৎসবের নাম কি, বা ধর্মীয় উৎসবের নাম কি, বা তাদের দেবতার নাম কি, এই সংক্রান্ত প্রশ্ন আমরা আসতে দেখেছি। তাহলে আসুন সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করে থাকি। আচ্ছা, তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী কে কোথায় বসবাস করে থাকে বলুন তো? আমরা একটা টেকনিক লিখছি, কেমন? জাস্ট আপনারা একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন। সেটি হচ্ছে চামাতলুপ। চামাতলুপ, এই চামাতলুপ সবাই কোথায় বসবাস করে বলুন তো? পার্বত্য চট্টগ্রামে। এক কথায় কোথায়? পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে, মনে রাখবেন। তারা সবাই বসবাস করে পার্বত্য চট্টগ্রাম। দ্যাট মিনস কোথায় কোথায়? বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে, মনে রাখবেন। এই কয়েকটি জায়গায় সাধারণত তারা বসবাস করে থাকে এবং কক্সবাজারেও বসবাস করে থাকে। তবে আমরা টেকনিকটুকু জাস্ট লিখেছি হবে যে চামাতলুপ পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এর সাথে কিছু অংশ আবার কোথায় বসবাস করে? কক্সবাজারে বসবাস করে। কেমন? আচ্ছা, আমরা একটু ব্যাখ্যা করব এবার। তার মানে চাঁদরা আমরা চাকমাকে বুঝিয়েছি, মাদরা আমরা মারমাকে বুঝিয়েছি, তদরা আমরা তঞ্জঙ্গাকে বুঝেছি, লুদরা লুসাইকে বুঝেছি, বদরা বোমকে বুঝিয়েছি। এই কয়েকটা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা সবাই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে, মনে রাখবেন। তার মানে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি তে তারা বসবাস করে এবং কিছু অংশ আবার কক্সবাজারে বসবাস করে থাকে। তাহলে চামাতলুপ একসাথে উচ্চারণ করবো আমরা, চামাতলুপ। চাঁদরা আমরা কি বলুন তো? চাঁদরা আমরা চাকমাকে বুঝিয়েছি, মাদরা আমরা মারমাকে বুঝিয়েছি। দেখুন এই টেকনিকগুলো আমাদের বইয়ের মধ্যে চমৎকার করে দিয়ে দেওয়া আছে। আবার তদ্রা কি বলুন তো? তদ্রা আমরা তঞ্জঙ্গাকে আমরা বুঝিয়েছি, তঞ্জঙ্গা নামে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদেরকে আমরা বুঝিয়েছি। লুদরা আমরা লুসাইকে বুঝিয়েছি, এরপরে বদরা আমরা বোমকে বুঝিয়েছি। এরা সবাই বসবাস করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, মনে রাখবেন। এরপরে আমরা আরো একটি টেকনিক লিখছি, দেখুন টেকনিক আমরা লিখব কি? ওরা সাঁওতাল। কেমন? ওরা সাঁওতাল।
আপনি জাস্ট বলছেন কি ওদের কাছে যেও না, কারণ কি ওরা সাঁওতাল। আপনি বলছেন সাঁওতালরা কি করে থাকে, অনেক সময় হিংস্র হয়ে থাকে না, জাস্ট আপনি আপনার বন্ধুকে পরামর্শ দিচ্ছেন যে যাসনে যাসনে, ওরা কিন্তু সাঁওতাল, রাইট? ওরা সাঁওতাল। সবাই কোথায় বসবাস করে বলুন তো? বগুড়া, উত্তরাঞ্চলে, এক কথায় বগুড়া, রংপুর, রাজশাহী এবং দিনাজপুর, এই অঞ্চলে তারা সাধারণত বসবাস করে থাকে, মনে রাখবেন। তাহলে বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর এই অঞ্চলে বসবাস করে কারা? ওরা সাঁওতাল। অর্থাৎ ও দ্বারা আমরা ওরাও কি বুঝেছি, রা দ্বারা আমরা রাজবংশীকে বুঝেছি, সাঁওতাল দ্বারা আমরা সাঁওতালকে বুঝেছি। অর্থাৎ এই তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর এই অঞ্চলে বসবাস করে থাকে, মনে রাখবেন। তাহলে ও দ্বারা আমরা কি বুঝিয়েছি? ও দ্বারা আমরা ওরাও কি বুঝিয়েছি, এটা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, মনে রাখবেন। রা দ্বারা আমরা কি বুঝিয়েছি? রাজবংশীকে বুঝিয়েছি। তারা কোথায় বসবাস করে? বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর। দেখবেন বগুড়া এর পরে হচ্ছে গাইবান্ধা, গাইবান্ধার পরে কি রংপুর। আবার এই ঠিক আপনার একেবারে এর পাশে আবার কি দিনাজপুর, মনে রাখবেন। তাহলে বগুড়া, রংপুর, দিনাজপুর আর রাজশাহীটুকু এদিকে একেবারে কিছুটা পশ্চিমের দিকে আমরা বলতে পারি। দেখবেন যে এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু একেবারে কাছাকাছি, রাইট? এগুলোতে কারা বসবাস করে? ওরাও রাজবংশী এবং সাঁওতাল বসবাস করে। তাহলে আমরা দেখলাম, কেমন? আচ্ছা, কে কোথায় বসবাস করে আমরা দেখলাম। এরপরে আপনার এখান থেকে আরো একটি প্রশ্ন আসতে পারে যে গুরুত্বপূর্ণ আপনার উৎসবের নাম, বিশেষ করে এই উৎসবের নামগুলো আমরা একটু দেখব। এগুলো পরীক্ষা আসে। কোথায় লিখবো দেখুন, এখানে লিখলাম, কেমন? উৎসব। আচ্ছা, কার কোন ধরনের উৎসব সেটি আমরা একটু দেখব। তাহলে রাখাইনদের উৎসবের নাম কি আমরা একটু দেখব। রাখাইনদের উৎসবের নাম কি বলুন তো? জলকেলি। জলকেলি। দেখবেন রাখাইন যে সমস্ত ছেলে মেয়ে আছে তারা কি করে, একে অপরের গায়ে, যে ছেলে মেয়ে একে অপরের গায়ে পানি ঢেলে দিয়ে তারা কি করে উৎসব পালন করে থাকে। এই যে জল, জলকেলি, মনে রাখবেন এভাবে যে তারা জল নিয়ে খেলাধুলা করে। কারা? রাখাইনরা। কেমন? রাখাইনরা, মনে রাখবেন। আচ্ছা, এরপরে আপনার আর কি কি হতে পারে বলুন তো? গারোদের ধর্মীয় উৎসবের নাম কি বলুন তো? ওয়াঙ্গাল। আমরা সবাই জানি গারোদের উৎসবের নাম। গারোদের উৎসবের নাম কি তাহলে? ওয়াঙ্গালা। ওয়াঙ্গালা, দেখুন ওয়াঙ্গালা, এই যে গতে গারো, গতে ওয়াঙ্গালা, দুটির মধ্যে কিন্তু গ এর ব্যবহার আছে। আমরা এখান থেকেও মনে রাখতে পারি যেন আপনার কোনোদিন ভুল না হয়, কেমন? তাহলে ওয়াঙ্গালা আমরা এখান থেকে দেখলাম, মনে রাখবেন। তাহলে গারোদের উৎসবের নাম কি? ওয়াঙ্গালা। এরপরে আপনার এখান থেকে আরো একটি প্রশ্ন আসতে পারে যে মারমাদের উৎসবের নাম কি বলুন তো? মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। কেমন? আচ্ছা, এই সাংগ্রাইকে আমরা একটু মনে রাখবো কার সাথে তুলনা করে? সিঙ্গারাইয়ের সাথে তুলনা করে। কেমন? সিঙ্গারাইয়ের সাথে তুলনা করে। কথায় কথায় বলে না, দেখবেন যে ঢাকার এমন কিছু জায়গা আছে যেখানে এখনো 2 টাকায় সিঙ্গারা পাওয়া যায়, দেখবেন। আর 2 টাকায় যদি সিঙ্গারার দাম যদি কম হয় তাহলে সেটি বেশি পরিমাণে সেল হবে, রাইট? এই যে সিঙ্গারা কয় টাকায় পাওয়া যায়? 2 টাকায় পাওয়া যায়। তার মানে 2 টাকায় বিক্রি করে ব্যবসা কেমন চলছে? রমরমা ব্যবসা চলছে, বলে না যে ব্যবসায় তার রমরমা বিজনেস সে করছে। দেখবেন যদিও 2 টাকা করে সিঙ্গারা বিক্রি করছে, কেমন? এই যে রমরমা থেকে মারমার কথা আমরা মনে রাখতে পারি, আর সিঙ্গারা থেকে সাংগ্রাইয়ের কথা আমরা মনে রাখতে পারি। অর্থাৎ মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই, খুবই গুরুত্বপূর্ণ। আর চাকমাদের উৎসবের নাম কি বলুন তো? চাকমাদের উৎসবের নাম কিন্তু বিজু, আমরা সবাই জানি, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? চাকমা, মারমা, এরপরে আমরা দেখব সাঁওতাল, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাঁওতালদের উৎসবের নাম কি? সাঁওতাল। আচ্ছা, কোথায় লিখবো? এখানে লিখলাম, কেমন? সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সহরাই। আমরা আরো একবার বলছি যে এগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে চমৎকার করে আমরা এগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় দেখবেন যে আপনি অনেক ভালো করতে পারবেন এই তথ্যগুলো যদি আপনি এরকম করে পড়াশোনা করার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে সাঁওতালদের কি? সহরাই, দন্ত সতে সাঁওতাল, আবার সতে সাহরাই, আমরা এভাবে মনে রাখতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আপনার ত্রিপুরাদের উৎসবের নাম যদি বলে কি হবে তাহলে সেক্ষেত্রে বলুন তো? ত্রিপুরাদের উৎসবের নাম কিন্তু বৈশুক, আমরা সবাই জানি, এটিও আসতে পারে। এরপরে আপনার মণিপুরীদের উৎসবের নাম কি বলুন তো? মণিপুরী রাস উৎসব। মণিপুরীদের উৎসবের নাম কি? রাস উৎসব, আমরা এভাবে মনে রাখতে পারি। তবে এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে মুরং, মনে রাখবেন। মুরংদের আপনার উৎসবের নাম কি বলুন তো? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে সিয়াসত। মুরংদের উৎসবের নাম কি? সিয়াসত, কেমন?
কেমন? আচ্ছা, তাহলে আমরা উৎসবের নামগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব উপজাতিদের যে ধর্মগুলো আছে, অর্থাৎ কে কোন ধর্মে বিশ্বাসী, সেগুলো আপনার পরীক্ষায় আসতে পারে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। বিশেষ করে আপনার চাকমা, মনে রাখবেন চাকমা, এরপরে মারমা, এরপরে রাখাইন। কেমন? চাকমা, মারমা, রাখাইন, এই তিনটি ধর্ম আপনার কোন ধর্মে বিশ্বাসী বলুন তো? বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। এগুলো আসতে পারে। তবে সবচাইতে বেশি যেটি আসে সেটি হচ্ছে আপনার মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনার দুটি আপনার কি রয়েছে বলুন তো? সম্প্রদায় আছে। একটি নাম হচ্ছে লাওয়া, অনেকেই কিন্তু এটির নাম জানে না। একটি হচ্ছে লাওয়া মুসলিম সম্প্রদায় আছে, আর একটি আছে হচ্ছে পাঙ্গন, মনে রাখবেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মুসলিম আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি, উত্তর হয়ে যাবে একটি, যদিও কিন্তু কাগজে কলমে কিন্তু উত্তর হবে দুইটি। সেক্ষেত্রে উত্তর আরও একটি হতে পারে, লাওয়া নামে একটি আছে। তবে সরকারি হিসাব অনুযায়ী আপনার কিন্তু পাঙ্গন একটিই কিন্তু দেখানো আছে। মনে রাখবেন যে মুসলিম একটি উপজাতির নাম বলা আছে পাঙ্গন, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, এটি আসতে পারে। আচ্ছা, এরপরে আপনার এখান থেকে খাসিয়াদের ধর্ম কি বলুন তো? খাসিয়াদের ধর্ম কি? খাসিয়াদের ধর্ম হচ্ছে খ্রিস্টান, মনে রাখবেন। খাসিয়া, দেখুন প্রত্যেকটির মধ্যে কিন্তু মিল আছে। খাসিয়া খ্রিস্টান, খতে খাসিয়া, খতে খ্রিস্টান, তার মানে খাসিয়ারা কি? খ্রিস্টান ধর্মাবলম্বী। আচ্ছা, এরপরে আপনার এখান থেকে ভাষা যে এটা আছে, ভাষাকে কেন্দ্র করে প্রশ্ন আমরা আসতে দেখেছি। ভাষা আসতে পারে, মনে রাখবেন। ভাষা, ভাষা কেমন? যেমন গারোদের ভাষার নাম কি বলুন তো? গারোদের ভাষার নাম কিন্তু অব্যাং। আবার এখান থেকে আরো একটি প্রশ্ন আসে যে গারোরা কি নামে পরিচিত? মান্দি নামে কিন্তু পরিচিত, এটিও আপনার আসতে পারে। কেমন? মান্দি নামে পরিচিত। এরপরে চাকমাদের ভাষার নাম কি বলুন তো? আগর তারা, এটিও আসতে পারে, আগর তারা। কেমন? এরপরে ওরাওদের ভাষার নাম কি? ওরাওদের ভাষার নাম হচ্ছে সাদ্রি। কেমন? ওরা কি করতে চায়? শাদি করতে চায়, বিবাহ করতে চায়। জাস্ট এরকম করে আমরা ভাবতে পারি যে ওরা শাদি করতে চায়। আচ্ছা, তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আপনার আবার দেবতাকে কেন্দ্র করে প্রশ্ন আসতে পারে। যেমন হাজঙ্গদের দেবতা অনেকগুলো আছে, মনে রাখবেন। এরপরে খাসিয়াদের দেবতার নাম কি বলুন তো? উবলাই নং থো, উবলাই নং থো। কেমন? এটি কাদের দেবতার নাম? খাসিয়াদের দেবতার নাম। এটিকে আমরা মনে রাখবো কিভাবে? দেখুন, খাসি যখন বেশি পরিমাণে খাবার খায় তখন খাবারগুলো কি করে ফেলে? উগলে ফেলে না? এই যে উগলে ফেলা, এখান থেকে উগলে ফেলা থেকে উবলাইয়ের কথা আমরা মনে রাখতে পারি। এরপরে আপনার খাসিয়াদের ভাষার নাম কিন্তু আসতে পারে। খাসিয়াদের ভাষার নাম কিন্তু মন খেমে, আমরা জানি। আর গারোদের দেবতার নাম কি বলুন তো? তাতারা রাবুকা, আমরা সবাই জানি। এটিও কিন্তু পরীক্ষা আমরা আসতে দেখেছি, তাতারা রাবুকা। আসলে লেকচারগুলো অনেক বড় করা দরকার। আমরা দেখুন মাত্র আজকে কিন্তু 3 মার্কের মতো কিন্তু আলোচনা করলাম। এই 3 মার্কের মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রায় 40 মিনিটের মতো লেকচার হয়ে গেছে। যা হোক, আমরা রাত অনেক গভীর হয়ে গেছে। আমি কি কষ্ট করে ভিডিও টিউটোরিয়ালগুলো করে থাকি, আপনারা যদি দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন। এখন কিন্তু রাত প্রায় 1:30টার মতো বাজে। সম্ভবত আমি রাতে ভিডিও টিউটোরিয়ালটুকু করছি শুধুমাত্র আপনাদের জন্য। আমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালটুকু শেষ করতে যাচ্ছি, রাত অনেক গভীর হয়ে গেছে। আমরা আবারও আপনার জেনারেল নলেজের উপর ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আমরা ইতিপূর্বে আপনাদেরকে আরও একবার জানাচ্ছি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু আমাদের বেশ কয়েক পর্বের ভিডিও টিউটোরিয়াল আমরা ইতিমধ্যে আপলোড করেছি। ইংরেজির উপরে আমরা আপলোড করেছি, সাধারণ জ্ঞানের উপরে আজ দিয়ে আপনার 2 পর্বের 3য় পর্বের ভিডিও টিউটোরিয়াল আমরা আপলোড করলাম। এরপরে আপনার বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণের উপরেও আমাদের ভিডিও টিউটোরিয়াল ইতিমধ্যে আপলোড করা আছে। গণিতের উপরেও আমরা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। তবে আরও একবার আপনাদের মাঝে বলছি, আমাদের প্রকাশিত যে শর্ট সাজেশনস বই আছে প্রাইমারি সহকারী পরীক্ষার জন্য, দেখবেন খুব অল্প সময়ে আপনার প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে। যারা বই সংগ্রহ করবেন বলে ভাবছেন তারা আমার সাথে সরাসরি এই নম্বরে যোগাযোগ করবেন, 01795133404। এছাড়া যারা অন্যান্য চাকরির জন্যও প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের প্রকাশিত 4টি বই আপনারা সংগ্রহ করবেন। দেখবেন খুব স্বল্প সময়ের মধ্যে আপনার প্রস্তুতি আরও অনেক বেশি সমৃদ্ধ হবে। আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালটুকু শেষ করতে যাচ্ছি। আমরা আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ বেশি বেশি পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, আমাদের এই কর্মকাণ্ডগুলো কিন্তু একেবারে মাত্র কয়েকদিনের জন্য। আমরা পৃথিবী থেকে পৃথিবী ছেড়ে যাব, বাট পৃথিবীতে আমরা কি রেখে যাচ্ছি সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজে আমরা বেশি বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবশেষে সবার সুস্থতা, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।